কেমন আছো সবাই? গতকালকে কোনো রকম ভিডিও দিতে পারিনি, গতকালকে ছিল রাখি পূর্ণিমা। তো এই দ্বিতীয়বার হলো আমি আমার ভাইকে রাখি পরাতে পারলাম না, গত বছর আর এই বছর। যাই হোক, সবাই প্রার্থনা করো, আশীর্বাদ করো বড়রা, যে আমার ভাই যেন খুব তাড়াতাড়ি কলকাতার যে চাকরির জন্য অ্যাপ্লাই করছে সেখানে চাকরি নিয়ে চলে আসতে পারে। দেখো, যে চাকরিটা পেয়েছে সেটা যথেষ্ট সুখকর এবং যথেষ্ট ভালো একটা চাকরি, কিন্তু ভাই চাইছে যে কলকাতায় চলে আসার জন্য। কারণ কি বলতো, মানে বাড়ি ছেড়ে দূরে থাকা সত্যি কষ্টকর। যদিও বাবা মা ওখানে আছে, কিন্তু বাবা মাও বা গ্রামে মানুষ, তো এবার সেখানে গ্রামে থাকা অভ্যাস, সেখানে বদ্ধ জায়গার মধ্যে থাকাটা তাদের কাছে খুব কষ্টকর হচ্ছে। তবুও তারা থাকছে, তার কারণ হচ্ছে ভাইকে পড়াশুনো করার সুযোগ দিতে হবে এবং ভাইকে যাতে কলকাতায় চাকরি পেয়ে চলে আসতে পারে ভাই, সেই জন্যই বাবা মা ওখানেই রয়েছে। যাই হোক, অনেক কিছু বকবক করলাম। গতকালকে আমি কোনো রকম ভিডিও করিনি এই চ্যানেলে, তবে মাই লাইফ স্টোরি ব্লগে দুটো মিনি ব্লগ দিয়েছি রাখি সংক্রান্ত। আমি আমার কাকার ছেলে, ফুল কাকার ছেলেকে রাখি পরিয়েছি। ও চলে যাবে পুনেতে। ভেবেছিলাম এবছর আমি ভাইফোঁটাটা একটু বড় করে করব, কিন্তু সেটা তো হবে না, ও থাকবে না, ও পুনেতে চলে যাবে। তাই ওকে রাখি পরাতে গিয়েছিলাম। আর আমার বাবান বাবিনকে পরিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা। প্রত্যেক বছর আমার মা আর আমার শাশুড়ি মা ভাইফোঁটা এবং রাখি পরায়, কিন্তু এবছর তো মা এখানে নেই, তাই পরাতে পারলো না, তো ওদের এই দুজনেই পরায়। আর গতকালকে আমাদের ঘরের লক্ষ্মী এসেছে, সেটা হচ্ছে দুই একবার তোমাদেরকে আমি বলেছি যে আমরা 3 বোন, যেহেতু তো খুঁড়তো, শম্পা, আমি রুম্পা, আর আমার বোন আছে খুঁড়তো বোন টুম্পা। ওর প্রথম হলো মেয়ে, তারপরে গতকালকে আবার মেয়ে হয়েছে। ভেবেছিলাম ছেলে হবে, আমরা সবাই ভেবেছিলাম ছেলেই হবে, কারণ ছেলেদের যে সমস্ত সিমটম গুলো পুরোপুরি ওর মধ্যে ছিল, কিন্তু কি জানি এখন সবকিছু তো ওলট পালট হয়ে যায়। তো ওর হচ্ছে মেয়ে হয়েছে। তো লক্ষ্মী এসেছে গতকালকে রাখি পূর্ণিমার দিন। সবাই আমাদের লক্ষ্মীকে আশীর্বাদ করো প্রাণ ভরে, জীবনে অনেক বড় হোক ও, ঠিক আছে? মানে হচ্ছে আমার বাবান বাবিনের বুনু হয়েছে। তো বাবান তো দুটো বুনুর দাদা, ঠিক আছে, কিন্তু বাবিন সবার ছোট ছিল। বাবিনেরও ছোট কেউ আসলো, বাবিন তো ভীষণ খুশি যে ওকে কেউ দাদা বলে ডাকবে, ওর বুনু এসেছে, ওরা ভীষণ খুশি। কিন্তু ওদের তো একটু ছেলের শখ ছিল, কারণ সবাই মেয়ের পরে ছেলে চায় আর ছেলের পরে মেয়ে চায়, কিন্তু ভগবান যেটা দেবে সেটার ঊর্ধ্বে তো আমরা কেউ নই, তাই না? চলো, ভিডিওটা হচ্ছে আমাকে একজন হোয়াটসঅ্যাপে আমার এক ভিউয়ার্সই জানালো যে শিল্পীদের ভিডিওটা দেখো, তেনার নিয়ে বেশ ভালো হইচই উঠছে। তো শিল্পীদের ভিডিওর সাথে সাথে সোনা দিদি ভাইয়ের ভিডিও দেখলাম। তো সেখানে আমি যেটুকু বুঝলাম সেই বিষয়ে আমি কয়েকটা কথা বলবো। শিল্পীদি দেখলাম ভীষণ রেগে গিয়ে ভিডিও করেছে, এবং তারও আগে ভিডিও যেখানে শিল্পীদি বলেছে ডাক্তারের এত বড় ভুল হতে পারে না। দেখো, ডাক্তারের ভুল হয় না এটা আমি মানতে পারলাম না। বিশ্বাস করো তোমরা, 1 সপ্তাহ আগে আমি আর আমার বর সন্ধ্যাবেলা বেরিয়েছি পাখির খাবার আনতে, আর কয়েকটা জিনিসপত্র আনতে হবে। তো পাখির খাবার আনতে যাওয়ার সময় আমরা ওই হসপিটালের ওইদিকে গেছি, এবং হসপিটালের ওইদিকেই একটা নার্সিংহোম আছে, আমি নামটা আর বলছি না, বনগাঁর ভীষণ পপুলার একটা নার্সিংহোম। সেই নার্সিংহোমে একজন ভালো ডাক্তার, যে ডাক্তারবাবু আমাকে অ্যাপেন্ডিক্স অপারেশন করেছিল, সেই ডাক্তারের হাতে একটা 10 থেকে 11 বছরে পড়েছে একটা ছেলে, মানে 10 বছর পার হয়ে 11 বছরে পড়েছে ছেলেটা। সেই ছেলের টিউমার অপারেশন করতে গিয়ে পুরো মেরে ফেলেছে। সেই মানে আমি দেখছি পুরো পুলিশের 6 লাখ, বুঝতে পেরেছো? আমি তখন আমার বরকে বলছি নিঘাত এই নার্সিংহোমে কিছু হয়েছে। তারপরে ওই পাখির দোকানে গিয়ে শুনলাম যে বলছে যে একটা 11 বছরের বাচ্চা ছেলে তার টিউমার অপারেশন করতে গিয়ে মারা যায়। তারপরে যথারীতি আমাদের লোকাল যে খবরের চ্যানেলগুলো সেখানে ফেসবুকের ছেড়েছে, দেখলাম যে ইস কি ফুটফুটে বাচ্চাটা, হ্যাঁ, মানে বুকটা ধরাস করে উঠছে। তো তাকে অ্যানেস্থেসিয়া করেছে, পুরোপুরি অজ্ঞান করেছে, বুঝতে পেরেছো? এবার অজ্ঞানের ডোজটা না আলাদা হয়, বাচ্চাদের ক্ষেত্রে আলাদা হয়, বড়দের ক্ষেত্রে আলাদা হয়। এমন অজ্ঞান করেছে যেখানে তার আর জ্ঞানই ফিরল না। এবার সেই ভাঙচুর যথারীতি পুলিশ এসেছে। আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত বাবা মাদেরকে জানাচ্ছি যে একটা বাচ্চা 18 বছরের আগে অবধি সে বাচ্চা থাকে, তার জন্য চাইল্ড স্পেশালিস্ট কোনো সার্জনকে দেখাবে, বুঝতে পেরেছো? যারা আমার এই ভিডিওটা দেখছো সবার কাছে আমার অনুরোধ যে 18 বছরের নিচে বাচ্চাদের, তারা বাচ্চাই থাকে, তাদেরকে কোনো চাইল্ড স্পেশালিস্ট
কোনো সার্জন যদি অপারেশন করার হয় সার্জনকে দেখাবে, কারণ তারা জানে ডোজ কতটুকু দিতে হবে তাকে অজ্ঞান করার জন্য। তাদের যে অ্যানাস্থেশিয়ার যে ডক্টর থাকে তারাও কিন্তু চাইল্ড স্পেশালিস্টই হয়, কারণ তারা জানে বাচ্চাদেরকে কতটুকু ডোজ দিলে তবে সে অজ্ঞান হবে এবং তার অপারেশন হয়ে যাওয়ার পরে তার জ্ঞান আসবে। তোমরা জানো বাংলাদেশের একটা ঘটনা, আয়ান, হ্যাঁ, যেটা খুব নাড়িয়ে গেছিল, আর আহাত বোধহয় আর একটা বাচ্চা, যাদেরকে ওই যে মুসলমানি করার জন্য তাদেরকে কিন্তু অ্যানেস্থেশিয়া দিয়েছিল এবং তাদের আর জ্ঞান আসেনি। কেন বলো তো? কারণ ডোজটা বেশি পড়ে যায়, বুঝতে পেরেছো? তাই কোনো চাইল্ড স্পেশালিস্ট সার্জনকে দিয়ে তোমরা বাচ্চাকে অপারেশন করাবে, কারণ সন্তান আমাদের কাছে যে কি, আর কোনো বাবা মা সন্তান হারা হলে যে কতটা মানে কিভাবে সে বেঁচে থাকে সেটা শুধু তারাই বলতে পারবে, মানে বেঁচে থাকে মৃত লাশ হয়ে। তাই বলছি সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ, সবাই চাইল্ড স্পেশালিস্ট কোনো সার্জনকে দিয়ে, ভালো ডাক্তারবাবুকে দিয়ে আমাদের কলিজার টুকরো যারা আছে, যাদের অপারেশন করাতেই হবে তাদেরকে করিও, ঠিক আছে? এইটুকু তোমাদের কাছে আমার অনুরোধ। তো সেই বাচ্চাটা এরকম আর জ্ঞান আসেনি, সে ভাঙচুর হয়, বুঝতে পেরেছো? তারপরে সে তারপরে যথারীতি কি আর হবে, বুঝতে পেরেছো? কি আর হবে, সেখানেই থেমে যায়। কিন্তু যার কোল খালি হলো তার কোল খালি হলো। তো শিল্পীদের এই কথাটার সাথে আমি একদম একমত হতে পারিনি যে ডাক্তারবাবু ভুল করে না। তো ডাক্তারবাবুরাও ভুল করে, কারণ তারা কিন্তু মানুষ, ভগবান নয়। আমরা ভগবানের আসনে তাদেরকে বসাই যখন তাদের থেকে আমরা মানে কি বলবো সুস্থ হয়ে আসি, কিন্তু ডাক্তারবাবুদেরও ভুল হয়, 100টার মধ্যে একটা ভুল তো হবেই, তাই না? তো চলো, এই যে ডাক্তার, তারপরে পেটে বাচ্চা থাকা অবস্থায় কিভাবে মৃত বাচ্চা নিয়ে 3 মাস সে বেঁচে থাকলো সেই বিষয়ে কথা বলি। যে এই স্টেটমেন্টটা পাস করেছে সে বুঝতে পারেনি যে যারা তাদের সেই সময় ভিউয়ার্স, তারা একটা টাইমে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যাবে। তারা এটা বুঝতে পারেনি যে তাদেরও যারা ভিউয়ার্স তাদেরও কিছু জ্ঞান আছে, বুঝতে পেরেছো? সে আমাদের কাছে একটা স্টেটমেন্ট পাস করেছে যে 2 মাস আগে, 2 মাস যখন তার ভ্রূণের বয়স, তখন তার ভ্রূণ গর্ভেই মারা যায় এবং সেই মৃত ভ্রূণকে নিয়ে সে আরো 3 মাস কাটায়। তারপর হঠাৎ একদিন তার পেটে যন্ত্রণা শুরু হয়, তারপর যা হয় ওয়াশ করে বের করা, ঠিক আছে? এটা কখনো হতে পারে না। আমার বন্ধু একজন, যার সাথে আমি ক্লাস 11-12 পড়েছি, তারপরে তার কলেজ আলাদা হয়ে গেছে, আমার কলেজ আলাদা হয়ে গেছে। তো তার একটা বোন ছিল, আমি তাকে দেখেওছি, আমরা সবাই তাকে চিনতাম। তো তার বিয়ে হয়, আমি যখন কলেজে উঠি তার মধ্যে তার বিয়ে হয়, ঠিক আছে? বিয়ে হলে তার ওই 8 মাস গর্ভে ছিল বাচ্চাটা। তো তারপরে হঠাৎ 2 দিন মুভমেন্ট সে মানে বুঝতে পারেনি, বুঝতে পেরেছো? 2 দিন আগে অবধি সে বুঝতে পেরেছে, ওই বোনটা 2 দিন বুঝতে পারেনি। তারপর হঠাৎ পেটে প্রচন্ড যন্ত্রণা শুরু হয় এবং বলে কি যে কাঁঠাল খেয়েছে, তাই জ্যৈষ্ঠ মাসটা নাগাদ কাঁঠাল খেয়েছে, তাই বোধহয় পেটে অত যন্ত্রণা হচ্ছে। তো ওকে ভর্তি করা হলো। তারপরে বললো যে ইউএসজি করে জানা গেল যে তার বাচ্চাটা মারা গেছে, পেটে মারা গেছে, ইমিডিয়েট তাকে সিজার করে বের করতে হবে, যেহেতু 8 মাস হয়ে গেছে। হ্যাঁ, তো সিজার করে বের করেছে, কিন্তু তার মধ্যে ওই যে 2 দিন আগে মারা গেছে, তাতে তার পেটে পচে ইনফেকশন হয়ে তার সারা শরীরে ছড়িয়ে যায় এবং সেই অপারেশন করা অবধি যায় না, সেখানেই সে মারা যায় পেটে ওই মৃত বাচ্চা নিয়ে। তাই আমি তোমাদেরকে বলবো যে স্টেটমেন্টটা পাস করেছে যে 3 মাস সে একটা মৃত বাচ্চাকে মানে ভ্রূণকে ক্যারি করেছে, এটা হতে পারে না, বুঝতে পেরেছো? হয় সে মিথ্যা কথা বলেছে, না হলে তাকে মিথ্যা বোঝানো হয়েছে, সে আমাদেরকে সেই মিথ্যাটা বুঝাচ্ছে। কোনো ডাক্তারবাবু মানে বলতে পারে না যে তুমি 3 মাস ধরে একটা মৃত বাচ্চাকে ক্যারি করছো, এটা বলতে পারে না, হতে পারে না। আর একটা কথা, তার সেকেন্ড যে বেবি, এখন যে বেবিটা আছে তার মেয়ে, সেই সময় নাকি তার ব্লিডিং হচ্ছিল। আমার নিজের মামাতো বোনের যা, তার পুরো মাসটা ব্লিডিং হয়েছে, সে জানেই না সে প্রেগনেন্ট, অটোমেটিক্যালি তার মানে পেটটা ফুলে যাচ্ছে। তারপরে কি ইউএসজি করে জানতে পারে 8 মাসের মাথায় যে সে 8 মাসের গর্ভবতী।
তো কোন ডাক্তার আছে সেই ডাক্তারের সত্যি কথা বলতে লাইসেন্স ক্যান্সেল হওয়া প্রয়োজন, কারণ যে সামান্য ব্লিডিং হওয়ার থেকে বুঝে যায় যে তার বাচ্চা নষ্ট হয়ে গেছে, সে কোনো রকম ইউএসজি না করে সে হচ্ছে তাকে করার ওষুধ তাকে দেয়া হয়। এই ডাক্তারের লাইসেন্স সত্যি কথা বলতে ক্যান্সেল হওয়া উচিত। তার মেয়ের বয়স আর আমার ছেলের বয়স, ছোট ছেলের বয়স প্রায় সেম, মানে তার মেয়ে হয়তো 2017-তে হয়েছে, আমার ছেলে 2018-তে। তাহলে আমি ফার্স্ট প্রেগনেন্ট হই 2014 সালে। সেই সময় চিকিৎসা ব্যবস্থা যেরকম ছিল, মানে আজ থেকে 10 বছর আগে, এই আমার ছোট ছেলের বেলায় সেই সময় কিন্তু চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত হয়েছে, তাই না? তো সেখানে ডাক্তারবাবু কি করে উইদাউট ইউএসজি বলে দেয় যে তোমার বাচ্চা নেই, তুমি আর একটু 4টে ওষুধ খাও, তাতে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা কিভাবে সে এই কথাটা বলতে পারে? তারপরে পরবর্তীতে তারা যখন জানতে পারে ইউএসজির মাধ্যমে যে তাদের বাচ্চা ঠিক আছে, তাহলে তখন যখন সেই ডাক্তারবাবুকে জানানো হয়, তখন সে বলে যে তোমার বাচ্চা ভালো থাকার জন্যই তো আমি এই ওষুধগুলো দিয়েছি। তখন তারা নেটে সার্চ বা অন্য কোনো মেডিকেল শপে গিয়ে কেন জিজ্ঞাসা করলো না ওষুধটা কিসের জন্য দেওয়া হয়েছে, বা অন্য কোনো ডাক্তারবাবুকে দেখালো না কেন? এত বড় অপরাধ যখন ওই ডাক্তারবাবু করেছে, তাহলে তাকে কেন কোনো রকম স্টেপ না নিয়ে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হলো? ও হ্যাঁ, তখন তার পয়সারও তো জোর ছিল না, বর সেভাবে ইনকাম করতো না, তাই সে এত কিছু করতে পারেনি, তাই তো? আর বড় ইনকাম করলো, এই যে এখনকার যে ফাও পয়সা সেগুলো তো ছিল না, তাই না? তাই তখন তার রবদবও কম ছিল। এখন তার ফাও পয়সা হচ্ছে, তাই তার রবদব হয়েছে। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করছে তার বিরুদ্ধে খুঁচিয়ে এখন স্টেপ নেওয়া হচ্ছে। তো সেই জন্য এখন এইগুলো আসছে, কারণ ফাও পয়সা হয়েছে। ফাও পয়সা দিয়ে এইগুলো যতই করা হবে ততই হচ্ছে কন্টেন্ট হবে। কোনো পুলিশের কাছে যাওয়া হলো, কোনো কেস করতে যাওয়া হলো, সেগুলো আদালতে যাওয়া হলো, এগুলো থাম্বনেল টাইটেলে আসবে, করা টাইটেল দিতে সে অভ্যস্ত। তো সেখান থেকে তার মোটা ইনকাম আসবে। সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যার বিরুদ্ধে কেস করা হচ্ছে তার কি হলো না হলো সেটা পরে, শাস্তি হলো কি হলো না সেটা পরের কথা, কিন্তু আপাত দৃষ্টিতে সে প্রচুর ভিউজ পেয়ে যাবে, আর তার জন্যই সে এই স্টেপগুলো নেওয়ার জন্য এগিয়েছে। তো যার এত প্রতিবাদী মুখ আমরা দেখতে পাচ্ছি, যার ফ্যামিলির এত প্রতিবাদী মুখ আমরা দেখতে পাচ্ছি, তারা কেন সেই মুহূর্তে সেই ডাক্তারবাবুর মুখোশটা টেনে খুলে দিল না? সেই ডাক্তারবাবুর বিরুদ্ধে কোনো রকম কেস করা হলো না? আর যদি সে আমাদের কাছে ভুল স্টেটমেন্ট দিয়ে থাকে, তাহলে তাকে বলতে হবে যে আমি ভুল স্টেটমেন্ট দিয়েছি, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমার ভুল হয়ে গেছে বলা, কারণ মানুষ মাত্রই ভুল হয়। ওহো, এরা আবার নত স্বীকার করতে জানে না। যেমন কণিকা করেনি, কণিকা কিন্তু আমাদের সকলের সামনে ওই বারান্দায় বসে বসে, ওদের ভাঙা ঘরের বারান্দায় বসে বসে বলেছিল যে আমার হাজবেন্ডের 90% প্যারালাইজড। তাহলে একটা সুস্থ মস্তিষ্কের, একটা শিক্ষিত, কিছু শিক্ষাগত যোগ্যতা যার মধ্যে আছে, তার মধ্যে এই প্রশ্নটা আসবে, যে মানুষটা 90% প্যারালাইজড থাকে তার কি করে বাচ্চা আনাতে সক্ষম হয়? এই প্রশ্নটা কিন্তু সামান্য যাদের পড়াশোনার বিদ্যে পেটেতে আছে তারা কিন্তু এই কথাটা জিজ্ঞাসা করবে। আদারওয়াইজ তাদেরকে নিয়ে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে কি হয়েছে আমি বলতে চাই না, আমি এইটুকু বলতে চাই যে এইটুকু কিন্তু তাদের মনের মধ্যে প্রশ্ন আসবে। তো সেখান থেকে এই যে আমাদের সামনে একটা স্টেটমেন্ট পাস হলো, যেখান থেকে সে বলেছে যে 3 মাস ধরে সে একটা মৃত ভ্রূণকে ক্যারি করেছে, এটা আমরা কোনো রকম ভাবে মানতে পারলাম না। তাছাড়া শিল্পীদি যে কথাটা বলেছে সেটাও আমি মানতে পারলাম না, যে ডাক্তারের ক্ষেত্রে ভুল হয় না। আমার এই 1 সপ্তাহ আগের ঘটনা, যেখানে আমি নিজের চোখে দেখেছি, এবং বাংলাদেশের আয়ান আর আহাদ বোধহয় ওর নাম, 2টো বাচ্চা মুসলমানি করতে গেলে পর মারা গেল, কারণ সেই অ্যানেস্থেশিয়া, একমাত্র অ্যানেস্থেশিয়ার জন্যই বাচ্চাগুলোর আর জ্ঞান আসলো না, কারণ তাকে বেশি ডোজ দিয়ে দেওয়ার ফলে তারা কোমাতে চলে গিয়ে তারা আর ফিরে আসতে পারে না। বুঝতে পেরেছো? এটা হলো প্রবলেম। তো যাই হোক, যেটা বলছিলাম, তোমরা যারা বাচ্চাকে কোনো রকম সার্জন করার প্রয়োজন আছে, তো অবশ্যই পেডিয়াট্রিক সার্জনকে অবশ্যই দেখাবে। তো যাই হোক, তো এই বিষয়ে আমার একটু কথা বলা উচিত ছিল, এবং আমাকে একজন ভিউয়ার্স বলেছে, তো সেক্ষেত্রে আমি এই ভিডিওগুলো দেখলাম, দেখে আমি আমার বক্তব্য জানালাম। কেমন লাগলো অবশ্যই ভিডিও
কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।